পারুল টার্গেট থেকে আজকে আমরা গুরুত্বপূর্ণ 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। 1 নম্বরে যে কোশ্চেনটি লক্ষ্য করছো তোমরা, x/3 = y/7 = z/11 = 4x - 2y + z / m হলে m এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করে নেব, এটা যেটা দেওয়া আছে এটা সমান আমরা কিছুটা ধরে নেব, যে ধরি x/3 = y/7 = z/11 = 4x - 2y + z / m = k। ঠিক আছে, নট ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তার মানে তুমি কি লিখতে পারবে যে x/3 এটা ইকুয়াল টু কে। ঠিক আছে, y/7 এটা ইকুয়াল টু কে, z/11 এটা ইকুয়াল টু কে, এবং 4x - 2y + z / m এটা ইকুয়াল টু কে। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে তুমি পাচ্ছ x সমান হচ্ছে 3k, y সমান তুমি কত পাচ্ছ 7k, z সমান 11k। ঠিক আছে, এবার এই যে x, y এবং z এর যে মানগুলো তুমি পেলে সেগুলো এখানে তুমি বসিয়ে দাও। 4 ইন্টু এক্স মানে 4 ইন্টু 3k = 12k, মাইনাস 2 ইন্টু ওয়াই মানে 2 ইন্টু 7k = 14k, প্লাস z ইকুয়াল টু হচ্ছে 11k ডিভাইডেড বাই m ইকুয়াল টু k। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এখানে 12 - 14 = -2k প্লাস 11k = mk, তাই না? তাহলে দেখো এই দিকটা হয়ে যাচ্ছে কত, 9k। 11k - 2k = 9k = mk। দেখো উভয় পক্ষ থেকে তুমি কেটাকে বাদ দিয়ে দাও, তাহলে দেখো এম এর মান তুমি পেয়ে যাচ্ছ 9। তোমাকে এখানে প্রশ্নটা থেকে এম এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। ঠিক আছে, বেশ। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনটিতে যাব। দেখো এই কোশ্চেনটিও খুব সুন্দর একটি কোশ্চেন, লক্ষ্য করো। b/a + b = a + c - b ডিভাইডেড বাই b + c - a = a + b + c ডিভাইডেড বাই 2a + b + 2c, এবং দেওয়া আছে যে a + b + c নট ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো a/2 = b/3 = c/4। ঠিক আছে, তো দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। তো এই যে অনুপাতটি আছে এটাকে আমরা কি করছি, লবটিকে 2 দ্বারা গুণ করে দিলাম এবং হরটিকেও 2 দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে অনুপাতটি মানও কোনো পরিবর্তন হবে না, যেহেতু আমরা লবকেও 2 দ্বারা গুণ করেছি এবং হরটিকেও 2 দ্বারা গুণ করেছি। এটা কত আছে, a + c - b ডিভাইডেড বাই b + c - a। আর এই যে অনুপাতটি আছে এর লবকেও 2 দ্বারা গুণ করে দেবো আমরা, তাহলে কত হয়ে যাবে, 2a + 2b + 2c ডিভাইডেড বাই 4a। যেহেতু আমরা লবকে 2 দ্বারা গুণ করলাম তার মানে হরটিকেও আমাদের 2 দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে 4a + 2b + 4c। ঠিক আছে, এখন দেখো এই যে অনুপাত যেগুলো ছিল তার মধ্যে প্রথমের অনুপাতটি পরিবর্তন হয়েছে মানে 2 দ্বারা গুণ করা হয়েছে আর কি, উপর নিচে। অ্যাকচুয়ালি অনুপাতের মানটি কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, এখন আমরা বলতে পারি যে প্রতিটি অনুপাতের মান, ঠিক আছে, প্রতিটি অনুপাতের মান কিভাবে বের করানো হয় বলো তো। আমরা
এই অনুপাতগুলির উপর যদি সংযোজন প্রক্রিয়াটি ব্যবহার করি তাহলে আমরা প্রত্যেকটি অনুপাত পেয়ে যাব। সংযোজন মানে কি, লবগুলোকে যোগ করে দিতে হবে আর হরগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে কত আছে বলো তো, 2b প্লাস এখানে আছে a প্লাস সি মাইনাস বি, আর এখানে কত আছে 2a প্লাস 2b প্লাস 2c। ঠিক আছে, তার মানে লবগুলোকে আমরা যোগ করে দিলাম, আর হরগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, 2a প্লাস 2b প্লাস b প্লাস সি মাইনাস এ প্লাস 4a প্লাস 2b প্লাস 4c। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো 2a এবং a যোগ করলে কত হয়ে যাচ্ছে 3a, তাই না? এখানে লক্ষ্য করো 2b এবং 2b, 4b থেকে একটা b বাদ গেলে হয়ে যাচ্ছে 3b, c এবং 2c যোগ করলে হয়ে যাচ্ছে 3c। ঠিক আছে, এখন দেখো এখানে হরে কি আসছে, 2a আর 4a হয়ে যাচ্ছে 6a, 6a থেকে একটা a বাদ গেলে হয়ে যাচ্ছে 5a প্লাস 2b এবং b, 3b আর 2b হচ্ছে 5b প্লাস c প্লাস 4c ইকুয়াল টু হয়ে যাচ্ছে 5c। লব থেকে যদি আমরা 3 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি প্লাস সি, আর যদি হর থেকে আমরা 5 কমন নিয়ে নিই তাহলে চলে আসবে a প্লাস বি প্লাস সি। যেহেতু a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাই আমরা লব এবং হরকে a প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করলেই এটা চলে আসবে 3/5। ঠিক আছে, তার মানে প্রত্যেকটি অনুপাতের মান আমরা পেয়ে গেলাম কত, 3/5। তাহলে আমরা বলতে পারি এই অনুপাতটির মানও হচ্ছে 3/5, এই যে অনুপাত এর মানও হচ্ছে 3/5, এই অনুপাতটির মানও হয়ে যাবে 3/5। ঠিক আছে, বেশ, তাহলে আমরা শুরু করছি। প্রথমে যে কোনো একটি প্রথমেরটিকে ধরি। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব b বাই a প্লাস বি ইকুয়াল টু 3/5, আর a প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3/5। এটাকেও লিখতে পারি 3/5। ঠিক আছে, কিন্তু আমরা দেখব যে দুটো নিলেই আশা করি এটা চলে আসবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, 3a প্লাস 3b ইকুয়াল টু 5b, বা 3a ইকুয়াল টু 2b, তাই না? বা এটা তুমি লিখতে পারো a বাই 2 ইকুয়াল টু b বাই 3। তুমি গুণ করে দেখো 3a ইকুয়াল টু 2b, দেখো আগের লাইনটা চলে আসছে, এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম। এটা থেকে দেখি কি আসছে, 5a প্লাস 5c মাইনাস 5b ইকুয়াল টু 3b প্লাস 3c মাইনাস 3a। এই যে মাইনাস 3a যদি লেফট সাইডে চলে আসে তাহলে এটা হয়ে যাবে 8a, 3cটাকে এদিকে নিয়ে চলে আসো তাহলে কত হয়ে যাবে 2c, আর 5bটাকে ডান সাইডে নিয়ে গেলে হয়ে যাবে 8b। ঠিক আছে, তাহলে দেখো এটা চলে আসছে 8a প্লাস 2c ইকুয়াল টু, এই যে 8b যেটা আছে এটাকে আমরা করতে পারি 4 ইন্টু 2b। এই যে 2b, এই 2bর মানটা আমরা বসিয়ে দেবো কত, 3a। তাহলে এই 2bর জায়গায় যদি আমরা 3a বসিয়ে দিই তাহলে 3a ইন্টু 4 ইকুয়াল টু 12a, তাই না? তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা, 2c ইকুয়াল টু 8, এটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে কত হয়ে যাবে 4a। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের চলে আসছে c ইকুয়াল টু 2a। ঠিক আছে, এখন যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই এই যে অনুপাতটি আছে, মানে এই যে ইকুয়াল দুটো আছে, এই দুই মানে বাম পক্ষ এবং ডান পক্ষকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে, তাহলে c/4 ইকুয়াল টু a বাই দেখো 2 হয়ে যাবে, কারণ আমরা যখন এই 4 দ্বারা ভাগ করব তখন 2 দুগুণে 4 কাটলেই আমরা এটা পেয়ে যাব a/2। ঠিক আছে, এটাকে আমরা দেবো 2 নম্বর। এবার লক্ষ্য করো 1 ও 2 থেকে আমরা কি পাচ্ছি। ঠিক আছে, 1 ও 2 থেকে নিশ্চয়ই বুঝতে পারছো a/2 ইকুয়াল টু b/3 ইকুয়াল টু, এই যে a/2 এর মান আবার দেখো c/4। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম
a/2 = b/3 = c/4। দেখো যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। ঠিক আছে, বেশ, চলো এরপর আমরা পরের যে কোশ্চেনটি আছে কোশ্চেনটিতে যাব। কোশ্চেনটি দেখে নাও কি বলতে চেয়েছে। একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করো এসি = ডিবি। আচ্ছা, এটা তোমাদেরকে আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। ধরো দুটি এককেন্দ্রীয় বৃত্ত। এককেন্দ্রীয় বৃত্ত মানে দুটি বৃত্তের কেন্দ্র হচ্ছে একটাই। ঠিক আছে, ধরো এটাকে আমি নাম দিলাম ও। তাহলে এই যে ও, এটা হচ্ছে এই যে বৃত্তটা, ছোট বৃত্তটা তারও কেন্দ্র এবং বড় বৃত্তটারও কেন্দ্র। তাই দুটো বৃত্তকে আমরা বলতে পারি এককেন্দ্রীয় বৃত্ত। তাই একটি সরলরেখা কি করছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে ছেদ করছে। ধরো এরকম একটা সরলরেখা আমরা নিচ্ছি, একটিকে ধরো বড়টিকে এ এবং বি বিন্দুতে ছেদ করছে এবং ছোটটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তোমাকে প্রমাণ করতে হবে যে এসি = ডিবি। ঠিক আছে, বুঝতে পারছো, এসি = ডিবি, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কি করব, একটু অঙ্কন করে নেব। ঠিক আছে, অঙ্কনে তোমরা কি লিখবে, যে ও থেকে মানে কেন্দ্র থেকে রেখাটির উপর আমরা একটা লম্ব টেনে নিচ্ছি। ঠিক আছে, এটাকে নাম ধরো আমি দিয়ে দিলাম এম। ঠিক আছে, তাহলে অঙ্কন আমরা কি করলাম, ও থেকে এ বি এর উপরে আমরা লম্ব টানলাম ও এম, মানে ও এম লম্ব এ বি। ঠিক আছে, এখন দেখো প্রমাণে আমরা যাচ্ছি, কিভাবে এটা আমরা প্রমাণ করব। দেখো, যেহেতু কেন্দ্র থেকে আমরা লম্ব অঙ্কন করছি, ধরো এবিটা হচ্ছে বড় যে বৃত্তটি তার একটি জে। নিশ্চয়ই এবি যে সরলরেখাটি আছে সেটা বড় বৃত্তটির কিন্তু জে। তো আমরা জানি যে কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি আমরা লম্ব অঙ্কন করি, মানে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব অঙ্কন করা হয়, তাহলে কিন্তু ওই জ্যাটি দুভাগে বিভক্ত হয়ে যায়। এটা তোমরা কিন্তু উপপাদ্যতে শিখেছো। তাহলে কি লিখবে, যেহেতু ও এম লম্ব এ বি, অতএব এ এম = এম বি। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়ে যায়। ঠিক আছে, দুভাগে ভাগ হয়ে যায়, সমান দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে কেন্দ্র থেকে দেখো এবির উপর আমরা লম্বটা নিয়েছি ও এম, তাহলে এটা আমি অবশ্যই বলতে পারি এ এম = এম বি। একই রকম ভাবে, ঠিক আছে, একই রকম ভাবে লক্ষ্য করো সিডিটা আবার ছোট বৃত্তটির একটি জে এবং ও এমটা সিডির উপরেও কিন্তু লম্ব। তাহলে সিডি জ্যাটিও দুভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সি এম = হয়ে যাবে এম ডি। ঠিক আছে, তাহলে এই যে দুটো কন্ডিশন আমরা পেয়েছি, এই দুটো কন্ডিশন আমরা কি করছি, বিয়োগ দিয়ে দিচ্ছি। তাহলে দেখো লেফট সাইডে আছে এ এম আর এখানে আছে সি এম, তাহলে এ এম - সি এম = এর ডান সাইডে আছে এম বি - এম ডি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এ এম - সি এম আর এদিকে এম বি - এম ডি। লক্ষ্য করো যে এ এম থেকে সি এমটাকে আমরা বাদ দিচ্ছি। এই যে এ এম তার থেকে সি এমটাকে বাদ দেওয়া হয়েছে, তাহলে পড়ে থাকছে কত, এ এম থেকে যদি আমরা সি এমটাকে, এ এম থেকে যদি সি এমটাকে বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকছে দেখো এসি। তাহলে এইদিকে যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফলটা হয়ে গেল এসি। ডান সাইডে লক্ষ্য করে দেখো এম বি, অর্থাৎ এম বি থেকে এম ডি এতটা পরিমাণ আমরা বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে পেয়ে গেলাম কত, ডিবি। ঠিক আছে, মানে এদিকে যে বিয়োগ ফলটা, সেই বিয়োগ ফলটা পেয়ে গেলাম ডিবি। তাহলে আমাদের দেখো প্রমাণ হয়ে গেল এসি = ডিবি। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বেশ, এরপর আমরা 4 নম্বরে যে কোশ্চেনটি নিয়েছি, 4 নম্বরের কোশ্চেনটি বলি। দেখো, x - 1 তার হোল স্কোয়ার প্লাস y - 2 তার হোল স্কোয়ার প্লাস z - 3 তার হোল স্কোয়ার = 0 হলে 2x + 3y +
4z ইকুয়াল টু কত? ঠিক আছে, তোমরা জানো যে দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টি যদি শূন্য হয় তাহলে রাশিগুলির মান আলাদা আলাদাভাবে জিরো করা যায়। দেখো এটি একটি বর্গ রাশি, এটি একটি বর্গ রাশি, এইটি একটি বর্গ রাশি। বর্গ রাশিগুলো দেখো যোগফল ইকুয়াল টু জিরো, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে, y মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে, আর z মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, তাহলে লেখাটা এখানে কি লিখবে যে দুই বা ততোধিক বর্গ রাশির সমষ্টি জিরো হলে রাশিগুলির মান আলাদা আলাদাভাবে জিরো করা যায়। ঠিক আছে, জিরো হবেই আর কি। তাহলে এখানে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু ওয়ান, এখানে পেয়ে যাচ্ছি y ইকুয়াল টু টু, আর এখানে পেয়ে যাচ্ছি z ইকুয়াল টু থ্রি। মানগুলো বসিয়ে দাও। তাহলে আমাদের মান বের করতে বলা হয়েছিল 2x, তাহলে 2 ইন্টু ওয়ান এক্স এর মানটা, 3y, 3 ইন্টু y এর মানটা 2, 4z, 4 ইন্টু 3, তাহলে 2 প্লাস 6 প্লাস 12। ঠিক আছে, তাহলে দেখো 6 আর 2 8 আর 12তে হয়ে যাচ্ছে 20, অর্থাৎ এটার যে এক্সপ্রেশনটার যে অ্যান্সার সেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে 20। ঠিক আছে, দেখো আমরা নেক্সট যে কোশ্চেনটি আছে এটাতে যাব। এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ধ্রুবক এবং এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিজেস ওয়াই জেড হলে প্রমাণ করো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ভ্যারিজেস ওয়াই জেড। ঠিক আছে, তো লক্ষ্য করো আমরা এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এগুলো ধ্রুবক বলা আছে, ধ্রুবকটা আমরা কিছুটা ধরে নিচ্ছি। ধরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু ধরে নাও কে। ঠিক আছে, ধ্রুবকটা ধরে নিলাম কে। ঠিক আছে, আচ্ছা এটা নট ইকুয়াল টু জিরো। এখন দেখো যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ভ্যারিজেস ওয়াই জেড, এটা কিন্তু শর্তটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি লক্ষ্য করো, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, আর এটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাই না? ভ্যারিজেস এটাকে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে দিচ্ছি কে ওয়ান ওয়াই জেড। ঠিক আছে, মানে কে ওয়ানটা হচ্ছে এখানে কি, কে ওয়ান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এটা তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে, তো লক্ষ্য করতে এটা কীভাবে সাজানো হলো, এক্স এটা মাইনাস কমন এটা ওয়াই মাইনাস জেড, আর এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে লক্ষ্য করে দেখো এটা এ মাইনাস বি আর এটা এ প্লাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা এভাবে লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু তুমি বলতেই পারো যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ 4y জেড। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে কে ওয়ান ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4y জেড ইকুয়াল টু কে ওয়ান ওয়াই জেড, তাই না? তাহলে দেখো এটা আবার কি করতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড সমান কে ওয়ান ওয়াই জেড মাইনাস 4y জেড। আমি ওয়াই জেডটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পেয়ে যাবে কে ওয়ান মাইনাস 4, মানে অর্থাৎ 4y জেডটিকে ডান দিকে নিয়ে গিয়ে ওয়াই জেডটাকে কমন নিলাম। ঠিক আছে, এখন লক্ষ্য করলে বুঝতে পারবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান কিন্তু আমরা ধ্রুবক দেওয়া ছিল সেটাকে আমরা কে ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে কে। আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কি পাবে, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, অর্থাৎ এই যে ব্র্যাকেট এই ব্র্যাকেটটিকে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, অর্থাৎ লেফট সাইডকে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে নিশ্চয়ই রাইট সাইডটাকে আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, তাহলে এটা হয়ে যাবে 4 মাইনাস কে ওয়ান, তাই না? তাহলে দেখো এখান থেকে কি পেয়ে যাচ্ছ, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু 4 মাইনাস কে ওয়ান ডিভাইডেড বাই যে কে আছে, কে এটা গুণ ছিল তাহলে এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে ইন্টু ওয়াই জেড। ঠিক আছে, লক্ষ্য করলে বুঝতে পারবে যেহেতু আমাদের কেটা হচ্ছে ধ্রুবক এবং এই যে কে ওয়ানটাও ধ্রুবক, তাহলে 4 মাইনাস কে ওয়ান বাই কে এটা হচ্ছে ধ্রুবক। তাহলে এই যে ধ্রুবক এই ধ্রুবকটি যদি তুলে দিই আমরা তাহলে এই সমানের জায়গায় আবার কিন্তু ভ্যারিজেস চিহ্ন
চলে আসবে, অর্থাৎ ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ভেরিজেস হয়ে যাবে ওয়াই জেড। দেখো যেটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক আছে, নিশ্চয় তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। চলো আজকে পর্যন্তই।